আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আমরা আজকে এক্সপ্লেইন করতে চলেছি গত ঈদে মুক্তি পাওয়া রাক্ষস সিনেমাটির গল্প। রাক্ষস এখন কিন্তু ওটিটিতে রিলিজ পেয়ে গেছে। আপনারা এই সিনেমাটিকে দেখতে উৎসব লাইভ এবং আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখতে পারেন। তো চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। রাক্ষস গল্পের শুরু হয় এক বৃদ্ধা মহিলার গল্পের মধ্যে দিয়ে। ঠাকুরমার ঝুলির মতো তিনি গল্প শোনাচ্ছিলেন কয়েকটি শিশুকে। সেটি ছিল এক রাক্ষসের গল্প। তবে গল্পের দৈত্যদানও নয়, সেটি ছিল এক মানুষ রাক্ষস। এই রাক্ষসের নাম রুশো। তিনি ছিলেন বিসিইউ নামের একটি ভার্সিটির প্রফেসর। সিনেমার শুরুতে তাকে আমরা জেলে দেখতে পাই। ভার্সিটির এক ছেলেকে মারধরের অভিযোগে তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ভার্সিটিতে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াতেন। তবে ঢেকি স্বর্গে গেলেও যেমন ধান ভাঙে, রুশো জেলেও তেমন কয়েদিদের লেকচার নিতেন। তবে জেলের কয়েদিদের তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নয়, বরং অস্ত্রের ইঞ্জিনিয়ারিং পড়াতেন। বিভিন্ন মেশিন গান, সাবমেশিন গান যেমন M249 এসবের ডিটেইল ডায়াগ্রাম এবং কার্যপ্রণালী পড়িয়ে খুব অল্প সময়ের মধ্যেই কয়েদিদের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে যান। তবে তাকে ৬ বছর জেলে থাকতে হয়নি। যারা তার নামে মামলা করেছিল তারা পরবর্তীতে মামলা তুলে নেয়। এ কারণে রুশোর ৬ মাস পরেই জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং আবারও ভার্সিটিতে জয়েন করে। রুশোর জেলে যাবার ব্যাকগ্রাউন্ড কাহিনীটা একটু অন্যরকম। রুশো যে ভার্সিটিতে পড়াতো সেখানকার এক পিওনের মেয়ে পড়তো সেই ভার্সিটিতে। সেই মেয়েটিকে ডিস্টার্ব করত আর্ট ফ্যাকাল্টির এক বখাটে ছেলে। মেয়েটার কাছে তেমন পাত্তা না পেয়ে ছেলেটি ওয়াশরুমে মেয়েটির একটি নগ্ন ছবি এঁকে রাখে। মুহূর্তেই সেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ভার্সিটির সেই পিয়ন অন্য কোথাও বিচার পাবে না বুঝতে পেরে রুশোর কাছে বিচার নিয়ে যায়। রুশো তারপর সেই আর্ট ডিপার্টমেন্টে গিয়ে সেই ছেলেকে বেদম মারধর করে, তার হাতের ভেতরে পেন্সিল ঢুকিয়ে দেয় এবং এক পর্যায়ে তাকে নগ্ন করে তার ডিপার্টমেন্টের অন্য সবাইকে দিয়ে সেই ছেলের ছবি আঁকায়। তো এ কারণেই রুশোকে জেলে যেতে হয়েছিল। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন রুশো গতানুগতিক ভার্সিটির লেকচারারদের মতো না। আমরা তাকে অন্য টিচারদের সামনেই গাঁজা ধরাতে দেখি। তবে এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না, কারণ সে জানতো সে ভালো পড়ায় এবং তার কারণেই তার ভার্সিটি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে চলে এসেছিল। রুশো ঢাকাতে একটা বাগান বাড়িতে একাই থাকতো। তবে সে জেলে গেলে তার কেয়ারটেকার নার্গিস সেই বাড়ি বিভিন্ন লোকের কাছে ভাড়া দিয়ে পার্টি করত। রুশোর কাছে হাতে নাতে ধরা খাবার পর অবশ্য তারা মাফ চায়। তবে রুশো তাদের মাফ করে, কিন্তু শর্ত ছিল সবাইকে সারা রাত তার সামনে নাচতে হবে। তো বুঝতেই পারছেন রুশো ছিল মূলত একজন ডমিনেটিং ক্যারেক্টার। জেল থেকে ছাড়া পাবার পরদিন থেকে সে ভার্সিটিতে ক্লাস নেওয়া শুরু করে। তার প্রথম ক্লাসেই দেরি করে আসে একটি মেয়ে। মেয়েটির নাম ছিল দিয়া। রুশো দিয়াকে ক্লাসে ঢুকতে না দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখে। রুশোর ম্যাসকুলিনিটি দেখে অবশ্য দিয়া তার প্রেমে পড়ে যায়। তবে দিয়ার আরেকটি উদ্দেশ্য ছিল। সে ছিল বেশ ফাঁকিবাজ প্রকৃতির একটি মেয়ে। সে বুঝতে পেরেছিল রুশো শিক্ষক হিসাবে বেশ কড়া হবে, তাই তার ফেভার ছাড়া দিয়ার পক্ষে পাশ করা সম্ভব হবে না। ফলে সে চেষ্টা করতে থাকে রুশোকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে। কখনো স্কুটার নষ্ট হবার ভান করে রুশোর জন্য দাঁড়িয়ে থাকা, কখনো কাগজে লাভ লেটার লিখে ফেলে দেওয়া থেকে শুরু করে ক্লাসে রুশোর দিকে তাকিয়ে চোখ টিপে দেওয়া, সব ধরনের ফ্লার্ট কাজ করতে থাকে সে। একসময় রুশো বিরক্ত হয়ে দিয়াকে ক্লাস থেকে হাত ধরে টেনে বের করে নিয়ে যায় গ্যারেজে এবং নিজের রেঞ্জ রোভারের ভেতরে বসিয়ে কিস করা শুরু করে। আসলে রুশো এতদিন ধরে দিয়ার তাকে পটানোর চেষ্টা সবই খেয়াল করেছে, কিন্তু তখন দিয়া তার কাছে স্বীকার করে যে সে আসলে রুশোকে ভালোবাসে না, শুধুমাত্র পড়াশোনায় ফেভারের জন্য রুশোর কাছে আসার চেষ্টা করেছে। তবে রুশো বলে সে দিয়াকে পছন্দ করে ফেলেছে। এরপর থেকে অবশ্য তাদের প্রেম চলতে থাকে। রুশো ক্লাসে দিয়াকে আলাদা অ্যাটেনশন দিত, সবকিছুতে এক্সট্রা কেয়ার করত। এমনকি কফি শপে কফি খেতে বাজে হলে নিজেই রেস্টুরেন্টের কিচেনে গিয়ে দিয়ার জন্য কফি বানিয়ে আনতো। এক পর্যায়ে দিয়ার মনেও রুশোর জন্য ফিলিংস আসা শুরু করে, যা একসময় গড়িয়ে যায় শারীরিক সম্পর্ক পর্যন্ত। তো যাই হোক, দিয়া যেহেতু সুন্দরী ছিল তাই পড়াশোনার পাশাপাশি সে মঞ্চ নাটকও করত। ভার্সিটির কালচারাল ফেস্টে রোমিও জুলিয়েট নাটকে জুলিয়েটের পার্ট করার দায়িত্ব পড়ে দিয়ার উপর। তার রোমিও হিসাবে অভিনয় করছিলেন তাদেরই ভার্সিটির এক ছেলে। বড় লোকের বকে যাওয়া সেই ছেলেটি স্টেজে নাটক করতে গিয়ে হঠাৎ একটু বেশি ফিজিক্যাল হয়ে যায় এবং সবার সামনে দিয়াকে চুমু খাবার চেষ্টা করে। সেই মুহূর্তে রুশো মেজাজ হারায় এবং স্টেজে উঠে সেই ছেলেকে বেদম মারধর করা শুরু করে। ছেলেটির বাবা ছিল অনেক বড় লোক এবং ভার্সিটির একজন বড় ডোনার। ফলে ম্যানেজমেন্টের সবাই রুশোকে এই কাজ করার
করার জন্য গালমন্দ করা শুরু করে। রুশো নিজের কাজের কোনো কৈফিয়ত দিতে পছন্দ করত না, ফলে বিরক্ত হয়ে সে চাকরি থেকে রিজাইন করে দেয়। এই মুহূর্তে আমাদের সামনে আসে নতুন একটি চরিত্র। সোনার তৈরি AK-47 বন্দুক হাতে হাসপাতালে ঢোকে সায়ান নামের একজন, যিনি কিনা রেড লাইট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের মেজ ছেলে। সায়ান হাসপাতালে গিয়ে দিয়াকে, যেই ছেলেটি শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল, তাকে এবং তার বাবাকে ব্রাশ ফায়ার করে হত্যা করে। কিন্তু কেন সায়ান এই কাজ করলো? এর কারণ, দিয়ার সাথে সায়ানের অনেক আগে থেকেই সম্পর্ক ছিল। ব্যাপারটা রুশোর জানা ছিল না। পরীক্ষার আগের দিন দিয়াকে ফোন করলে দিয়া জানায় সে বাসায় ঘুমাচ্ছে। ফলে রুশো সারপ্রাইজ দিতে দিয়ার বাসায় গেলে নিজেই সারপ্রাইজড হয়ে যায়। দিয়ার বান্ধবী তাকে জানায় দুপুর থেকে দিয়া বাসার বাইরে। এক পর্যায়ে বান্ধবীকে চাপ দিলে বান্ধবী স্বীকার করে গত 6 মাস ধরে সায়ান নামের একটি ছেলের সঙ্গে দিয়ার সম্পর্ক চলছে। দিয়ার বাড়ি গাড়ি, দামি গিফট, টাকা পয়সা সবকিছুই প্রোভাইড করত সেই সায়ান। এসব কথা শুনে রুশোর মাথায় যেন বাজ পড়ে। সে চুপচাপ অপেক্ষা করতে থাকে দিয়া বাসায় আসার। দিয়া বাসায় আসলেই রুশো দেয় তার সেই ডায়ালগ, নারী কিসে আটকায়। মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়, আমি বলি নারী আটকায় লোভে। তারপর দিয়াকে মারধর করে কিছুক্ষণ, অতপর দিয়াকে খাওয়া মাল অপবাদ দিয়ে বেরিয়ে যায় রুশো। চাকরি নেই, প্রেমিকাও নেই, অতপর নেশায় বুঁদ হয়ে কাটাতে থাকে এক অনিয়ন্ত্রিত জীবন। কিন্তু এরই মধ্যে দিয়ার জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা। টিভিতে নিউজ আসে দিয়াকে কারা যেন গণধর্ষণ করে রাস্তায় ফেলে রেখে গেছে। হাসপাতালে আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায় দিয়া। সেই মুহূর্তে দিয়ার বান্ধবী রুশোর সঙ্গে দেখা করে সব সত্যি খুলে বলে। রুশো সেদিন রাগের মাথায় দিয়াকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেয়নি। আসলে 6 মাস আগে দিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি দেখে পছন্দ করে ফেলেছিল দেশের অন্যতম মাফিয়া পরিবারের ছেলে সায়ান। সায়ানের যেই মেয়েকে ভালো লাগতো তাকে সে বিছানায় নিয়ে ছাড়ত, বিনিময়ে টাকা পয়সা দিয়ে ভরিয়ে দিত মেয়েটিকে। আর যারা তাকে রিজেক্ট করত সেই মেয়েগুলোকে হত্যা করে পুঁতে রাখত নিজের রিসোর্টে। সায়ান দিয়ার বাসায় অসংখ্য গানম্যান সহ পাঠায় নিজের ম্যানেজার সবুজকে। অস্ত্রের মুখে ভয় পেয়ে দিয়া সায়ানের প্রাইভেট সি প্লেনে করে তার রিসোর্টে যেতে বাধ্য হয়। সায়ান আকপিছ না করে সরাসরি তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। দিয়া জানতো সে রিফিউজ করলে তাকে মেরে ফেলা হবে, তাই সে কৌশলে নিজেকে সেভ করে। দিয়া সায়ানকে জানায় তার একটু সময় লাগবে শারীরিক সম্পর্কের জন্য অ্যাডজাস্ট হতে। সায়ান তখন থেকে দিয়ার সঙ্গে ঘুরতেও ফিরতো, টাকা উড়াতো, আইস ব্রেকিং করত। কিন্তু এরই মধ্যে রুশোর সঙ্গে ভালোবাসা হয়ে যায় দিয়ার। সে চাইছিল সায়ানের সঙ্গে সম্পর্ক আর না রাখতে, কিন্তু সায়ান এমন লোক ছিল যে একবার ফোন না ধরলে দিয়াকে তুলে এনে ভয় দেখাতো। দিয়া তখন রুশোর কথা তাকে জানিয়ে দেয়, কিন্তু সায়ানের প্রতিক্রিয়া হয় ভয়াবহ। তার সাথে না শুয়ে দিয়া অন্য কারো কাছে যেতে পারবে না। দিয়ার অবস্থা দেখে মায়া হয় সায়ানের প্লেনের পাইলটের। সে দিয়াকে নিয়ে যায় সায়ানের দাদির কাছে। তাদের পরিবারের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ছিল এই দাদি। দাদির কাছে দিয়া কাঁদতে কাঁদতে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে। কিন্তু রুশোর দাদি ছিল আরেক কাঠি সরেস। ছোটবেলায় সায়ানের বড় ভাই জায়ান চিড়িয়াখানায় গিয়ে একটা বাঘের বাচ্চা পছন্দ করে ফেলেছিল। পরে এই দাদি চিড়িয়াখানার অফিসারকে খুন করে নিজের নাতির জন্য বাঘের বাচ্চাটা নিয়ে এসেছিল। নিজের নাতি সায়ানের সুখের জন্য সে দিয়াকে বলে তার নাতির খায়েশ পূরণ করতে। দিয়া বুঝতে পারছিল না কি করবে। বাসায় এসে নিজের বান্ধবীর সঙ্গে সবকিছু শেয়ার করে দিয়া। এদিকে সায়ান সেই রাতে দিয়াকে আসার জন্য ম্যানেজারকে দিয়ে দিয়াকে ফোন করায়, কিন্তু দিয়া ফোন ধরে না। রাগে সায়ান নিজের লোকজন নিয়ে দিয়ার বাড়িতে আসে। দিয়াকে মারধর করে টানতে টানতে রুমে নিয়ে যায় সায়ান। সে সময় দিয়ার বান্ধবী উপায় না পেয়ে রুশোকে ফোন করেছিল, কিন্তু রুশো নেশায় বুঁদ হয়ে থাকায় ফোন রিসিভ করেনি। সায়ান দিয়াকে নিজে তো ভোগ করেই, আর তারপর তার ম্যানেজার সবুজ, গানম্যানরা, এমনকি সায়ানের ড্রাইভার পর্যন্ত সবাই মিলে নষ্ট করে দিয়াকে। তারপর মুমূর্ষু অবস্থায় দিয়াকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় সে জানতো দেশের প্রচলিত আইন তার মতো মাফিয়ার কোনো বিচার করতে পারবে না। সবকিছু শুনে রুশোর ভেতরের রাক্ষসটা যেন জেগে ওঠে। সে দিয়াকে হাসপাতালে দেখতে গিয়ে দুটো প্রমিস করে। এক, যারা তার এই অবস্থা করেছে তাদেরকে সে হত্যা করবে, আর 2, সায়ানের রক্ত দিয়ে গোসল করে তারপর বিয়ে করবে দিয়াকে। এরপর শুরু হয় আনলিমিটেড ভায়োলেন্স। সায়ান ঝামেলা এড়ানোর জন্য এয়ারপোর্টে চলে গিয়েছিল কয়েকদিন অন্য কোথাও ঘুরে আসার জন্য। সে সময় রুশো নিজের গাড়ির পেছনে একটা মেশিন গান নিয়ে চলে যায় সেখানে। ব্রাশ ফায়ার করে প্রথমে সায়ানের লোকজনকে শেষ করে রুশো। সায়ানের গোল্ডেন AK-47 অবশ্য এক্ষেত্রে তেমন একটা উপকারে আসে না। পরে দুজনই হাতে মারামারি করা শুরু করে। শেষমেশ ইনফ্রারেড পদ্ধতিতে একে অপরের মুখে সিগারেট ধরায়।
এয়ারপোর্টে ভিলেনের সঙ্গে মারামারি, নায়কের হাতে মেশিন গান, তারপর ভিলেনকে মারার আগে সিগারেট ধরানো, একটু এনিমেল ফিলিংস আসে বই কি। অতপর সায়ানের মেইন পয়েন্টে ব্রাশ ফায়ার করে তাকে পরপারে পাঠিয়ে দেয় রুশো। এ সময় সায়ানের আহত ম্যানেজার সবুজ রুশোকে গুলি করার চেষ্টা করলে জিল্লুর তাকে গুলি করে শেষ করে দেয়। এই জিল্লুর ছিল মূলত বরবাদ সিনেমা এর শাকিব খান অর্থাৎ আরিয়ান মির্জার বডিগার্ড। জিল্লুর কিভাবে রুশোর বডিগার্ড হলো সেটা জানার জন্য আমাদের যেতে হবে কয়েক বছর পেছনে। রুশোর বাবার নাম ছিল শমশের শেঠ। তিনি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী। তার অস্ত্রের কারখানার সবাই রুশোকে বেশ পছন্দ করত। মাঝে মাঝে তারা একসঙ্গে পার্টি করত। শমশের সাহেবের ভাই শামীম অর্থাৎ রুশোর চাচা, শামীমের মেয়ে অর্থাৎ রুশোর চাচাতো বোন নীলার সঙ্গে রুশোর চাচা রুশোর বিয়ে ঠিক করে। এতে রুশোর কোনো আপত্তি ছিল না, কিন্তু নীলা ভালোবাসত রবিন নামের একটি ছেলেকে। কিন্তু নিজের বাবার ভয়ে সে রবিনকে বিয়ে করতে পারছিল না। রুশো সবকিছু শোনার পর সে নিজ উদ্যোগে নীলাকে রবিনের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তারপর রুশোর চাচা ভয়ঙ্কর রেগে যায়। সে রুশোর মাকে বাজে মহিলা হিসাবে গালাগালি করলে রুশোর রাগে শামীম চাচার বুকে বন্দুক ধরে বসে। কিন্তু রুশোর এরকম মাথা গরম করা তার মা বাবা কেউই ভালো চোখে দেখে না। তারা রুশোকে বাড়ি থেকে বের করে দেয়। নিজে অস্ত্র ব্যবসায়ী বলে রুশোর বাবা চাইতো তার ছেলে একটা সুন্দর জীবন পাক। এজন্যই ঢাকায় এসে রুশো শিক্ষকতা শুরু করেছিল। তবে দূরে থাকলেও শমশের সাহেব সবসময় রুশোর খোঁজ খবর রাখতেন। তিনি যখন জানলেন সায়ানের সঙ্গে রুশো পাঙ্গা নিতে যাচ্ছে, তখন সে নিজের ছেলের সেফটির জন্য একজন বিশ্বস্ত বডিগার্ড খুঁজছিলেন। আরিয়ান মির্জার বাবা ছিলেন শমশের সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। সেই সূত্র ধরে আরিয়ানের ফাঁসির পর জিল্লুরকে নিজের ছেলের বডিগার্ড হিসাবে নিয়োগ করেন শমশের। এই লিঙ্কেজের মাধ্যমে মূলত বোঝানো হয়েছে বরবাদ এবং রাক্ষস একই ইউনিভার্সের সিনেমা, অর্থাৎ যেখানে রাস্তায় খুনোখুনি করলেও পুলিশের কোনো ভূমিকা থাকে না, সেই ইউনিভার্স আর কি। তো সায়ানকে মারার পর বালতিতে করে তার রক্ত নিয়ে সেটা নিয়ে গোসল করে রুশো। এরপর প্রেমিকাকে দেওয়া কথা মতো অসুস্থ অবস্থায় থাকা দিয়াকে বিয়ে করে সে। রুশো একজন ধর্ষিতাকে বিয়ে করলেও ব্যাপারটাকে পজিটিভ হিসেবেই নিয়েছিল তার বাবা মা। তবে তার মা আফসোস করে বলছিল আজ যদি নিশো থাকতো। আসলে এই নিশো হলো রুশোর আপন ভাই। তবে কোনো এক অজানা কারণে নিশোর সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। তো যাই হোক, বিয়ের পরে রুশো দিয়ার টেক কেয়ার করতে থাকে। কয়েক মাস পর দিয়া প্রেগনেন্ট হয়ে যায়। সে সময় রুশোর শামীম চাচা তাদের বাড়িতে এসে দিয়াকে জঘন্য কথা শুনিয়ে দিয়ে যায়। সুন্দরী মেয়ে ইচ্ছে করে বিভিন্ন ছেলেদের ফাঁসায়, এসব কথা তো বলেই, সেই সঙ্গে দিয়ার পেটের বাচ্চার বাবা কে সেটা নিয়েও প্রশ্ন তোলে। বাড়িতে এসে দিয়াকে কাঁদতে দেখে সব জানতে পারে রুশো। সে রাগে তার চাচার বাড়িতে যায় এবং তার বুকে পিস্তল ঠেকিয়ে শেষবারের মতো থ্রেট দিয়ে আসে যাতে সে রুশোর পরিবারের ধারে কাছে আর না আসে। এদিকে সায়ানের মৃত্যুর পর তার দাদি তার অন্য দুই নাতিকে ডেকে আনে প্রতিশোধের জন্য। সায়ানরা ছিল 3 ভাই। তার বড় ভাই জায়ান ছিল এক রক্তপিপাসু মাফিয়া। ছোটবেলায় চিড়িয়াখানা থেকে নিয়ে আসা সেই বাঘটাকে নিয়েই থাকতো সে। জায়ান এতটাই নিষ্ঠুর ছিল যে সে মাঝে মাঝেই মানুষকে নিজ হাতে হত্যা করে তার পোষা বাঘকে মাংস খাওয়াতো। আর সায়ানের ছোট ভাই ছিল আয়ান। সেও ছিল এক সন্ত্রাসী। সেও সায়ানের মতো একটি সোনালী কালারের বন্দুক ব্যবহার করত। কিন্তু আয়ানের বন্দুকের সাইজ ছিল ছোট, কারণ আয়ান ছিল ড্রাগ অ্যাডিক্টেড। তো প্রথমেই আয়ান দায়িত্ব নেয় রুশোকে নির্বংশ করার। রুশো যখন তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিল, সে সময় শমশের সাহেবের বাসায় ঢুকে যায় আয়ান। এমনিতে শমশের সাহেবের বাসায় ঢোকা সহজ ছিল না, কিন্তু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার আপন ভাই অর্থাৎ রুশোর সেই শামীম চাচা। রুশোর প্রতি আগে থেকেও তার ক্ষোভ ছিল, সেই সঙ্গে যোগ হয় নিজের ভাইয়ের সম্পত্তি দখলের ইচ্ছা। ফলে খুব সহজেই রুশোর বাড়িতে প্রবেশ করে আয়ানের দল। নিজের দাদিকে ভিডিও কলে রেখে রুশোর বাবা মা সবাইকে একে একে হত্যা করে সে। রুশো এসে নিজের বাবা মা এবং বাড়ির এই অবস্থা দেখে আবারও তার ভেতরের রাক্ষসকে জাগিয়ে তোলে। আয়ানের লোকজনকে মেরে ফেলার পাশাপাশি তার দাদিকে ভিডিও কলে রেখেই জিল্লুরকে অর্ডার করে। তো আয়ানকে হত্যা করার পর বিশ্বাসঘাতক চাচাকে শেষ করতে যায় রুশো। চাচার শরীর ক্ষতবিক্ষত করে সেখানে মরিচ মাখিয়ে খুব যন্ত্রণা দিয়ে হত্যা করে তাকে। তারপর সেই লাশ মসজিদে রেখে আসে জানাজা পড়ানোর জন্য। হাজার হোক নিজের আপন চাচা বলে কথা।
এদিকে নিজের মেজ ভাই এবং ছোট ভাইকে মারা যেতে দেখে জায়ানের মাথা বিগড়ে যায়। সে তার বাঘ নিয়ে আসে রুশোকে মারতে। রুশো দুই হাতে দুই কুঠার নিয়ে ভাইকিংসের ভঙ্গিতে সবাইকে শেষ করতে থাকে। সারা রাত মারামারির পর যখন সে জায়ানকে হত্যা করে ততক্ষণে ভোর হয়ে গেছে। জায়ানের মৃত্যুর পর তার বাঘ বশ্যতা স্বীকার করে নেয় রুশোর। এই পশুও বুঝতে পেরে গেছে শহরে এসে গেছে এক নতুন রিং মাস্টার। দুই নাতির লাশ নিয়ে সায়ানের দাদির কাছে চলে আসে রুশো। একজনের লাশ দাফন করে দাদির বিছানার নিচে, আরেকজনের লাশ ডাইনিং টেবিলের নিচে। এ যেন নিষ্ঠুর দাদিকে সারা জীবন আফসোস করার উপকরণ দিয়ে যায় রুশো। সব রাক্ষসের গল্পের শেষেই থাকে হ্যাপি এন্ডিং। রুশো তার স্ত্রী দিয়া এবং সন্তানকে নিয়েও সব কিছু বাদ দিয়ে এক নির্ঝঞ্ঝাট সুখী জীবনযাপন করছিল। কিন্তু এই রাক্ষস গল্পের শেষে উদ্ভব হয় আরেক নতুন রাক্ষসের। সে আর কেউ নয়, রুশোর যমজ ভাই নিশো। আসলে ছোটবেলা থেকেই প্রচণ্ড দুষ্টু হওয়ার কারণে তাকে বাড়ি থেকে বের করে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল রুশোর বাবা মা। সেই নিশো হয়েছে অমানুষ। নিজের প্রাইভেট ইয়াচে করে মেয়েদের কুকুরের মতো গলায় শিকল পরিয়ে মৌজমাস্তি করত সে। এই নিশো ফিরে আসে রুশোকে ধ্বংস করতে। দূর থেকে গুলি করে দিয়া এবং তার সন্তানকে নিজের চোখের সামনে হত্যা করে নিশো। সেই সঙ্গে স্নাইপার দিয়ে গুলি করে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে রুশোকেও পরপারে পাঠিয়ে দেবার চেষ্টা করে সে। কিন্তু রাক্ষসের জীবন এত সহজে শেষ হয় না। 6 মাস পর আমরা দগ্ধ অবস্থায় রুশোকে দেখতে পাই। তার পাশে ছিল তার বিশ্বস্ত জিল্লুর। আর কারাগারের ভেতরে যাদেরকে মেশিনগানের উপর লেকচার দিয়ে নিজের ভক্ত বানিয়ে ফেলেছিল, সেই অপরাধীদের জামিন করিয়ে নতুন করে দল বানায় রুশো। শুরু হয় তার আপন ভাই নিশোর বিরুদ্ধে তার প্রতিশোধের মিশন। প্রিয় দর্শক, এখানে শেষ হয় রাক্ষসের গল্প। বোঝাই যাচ্ছে এর পরবর্তী পার্ট হয়তো সামনে কোনো এক সময় মুক্তি পাবে। এখন প্রশ্ন হলো, নিশো কেন তার ভাই রুশোকে হত্যা করলো? এর কারণ হয়তো পরের সিনেমাতে ক্লিয়ার করা হবে। তবে আমার ধারণা এর পেছনে আছে রুশোর প্রতি নিশোর ক্ষোভ। ছোটবেলা থেকে রুশো ভদ্র এবং পড়াশোনায় ভালো হওয়ায় নিশোকে তার মা বাবা ভালো চোখে দেখত না। সেই সঙ্গে জীবনযাত্রা অনিয়ন্ত্রিত হওয়ার কারণে নিশোকে তার বাবা ত্যায্য করে বের করে দিয়েছিল। নিশো পরবর্তীতে যখন জানতে পারে তার মা বাবাকে হত্যা করা হয়েছে, তখন এই ঘটনার জন্য রুশোকে দায়ী করে। কারণ রুশো যদি দিয়াকে ভালোবাসার কারণে সায়ানের সঙ্গে ঝামেলা না করত, তাহলে তার বাবা মাকে মরতে হতো না। হয়তো এই ক্ষোভ থেকেই নিশো ফিরে এসেছিল এবং তার ভাইকে হত্যা করেছিল। আর এক বনে দুই রাক্ষস থাকতে পারে না। হয়তো নিশো নিজের পিতার সম্পত্তি দখল করার জন্য ফিরে এসেছিল। এমনও হতে পারে এর পেছনে সায়ানের দাদিরও হাত থাকতে পারে। তবে আসলে কেন নিশো এভাবে নিজের আপন ভাইয়ের পরিবারকে ধ্বংস করলো, সেটার প্রকৃত কারণ জানা যাবে পরের সিনেমাতেই। তো প্রিয় দর্শক, পুরো গল্পটি শোনার পর আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে এই চলচ্চিত্রের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এক চরম প্রতিশোধ এবং ক্ষোভের গল্প। বলিউডের বিখ্যাত অ্যানিমেল চরিত্রের যে ম্যাসকুলিনিটি, অহংকার এবং পারিবারিক অহমিকে আমরা দেখেছিলাম, এই রাক্ষস চলচ্চিত্র পরিচালক যেন তারই একটি দেশীয় এবং দুর্দান্ত সংস্করণ তৈরি করতে চেয়েছেন। এই চলচ্চিত্রের আরেকটা সার্থকতা লুকিয়ে আছে এর নিজস্ব সিনেমাটিক ইউনিভার্স তৈরিতে। বরবাদ চলচ্চিত্রের সেই চিরচেনা দেহরক্ষী জিল্লুর আকস্মিক উপস্থিতি গল্পে এক ভিন্ন মাত্রা যোগ করেছিল, যা আমাদের দেশীয় চলচ্চিত্রের বিবর্তনে সত্যি এক আশাব্যঞ্জক অধ্যায়। প্রিয় দর্শক, রক্তক্ষয়ী এই সিনেমার আড়ালে রাক্ষসের গল্প মানব চরিত্র এবং সমাজের কিছু ধ্রুব সত্যকে আমাদের সামনে উন্মোচিত করে। প্রথমত, অহমিকার পতন। সায়ানের মতো বিত্ত ও ক্ষমতার মত্ততায় অন্ধ নরপুরুষরা যখন সমাজকে নিজেদের খেলার জায়গা মনে করে, তখন তারা ভুলে যায় প্রকৃতি এক নিজস্ব বিচার ব্যবস্থা সৃষ্টি করে দেয়। পাপাচার যখন চরম সীমায় পৌঁছায়, তখন তার পতন অনিবার্য হয়ে ওঠে। আর একটা ব্যাপার হলো, কোনো কিছু বিচারের পূর্বেই কাউকে দোষারোপ করা উচিত না। রুশো দিয়ার কাছে সবকিছু না জেনেই আবেগতাড়িত হয়ে দিয়াকে যেভাবে প্রত্যাখ্যান করেছিল এবং পরবর্তীতে দিয়াকে যেভাবে নির্যাতিত হতে হয়েছিল, এই জিনিসটা আমাদেরকে শেখায় ভুল বোঝাবুঝি এবং ক্ষণস্থায়ী ক্রোধ জীবনের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। দিয়া মূলত অপরাধী ছিল না, সে ছিল পরিস্থিতির নির্মম শিকার। প্রিয় দর্শক, আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই অ্যাকশনধর্মী রাক্ষস চলচ্চিত্রটি আপনাদের কাছে কেমন লেগেছে? রুশোর এই রুদ্ররূপ আর নিশোর এই ক্রূর আগমন কি আপনাদের হৃদয় স্পন্দন বাড়িয়ে দিতে পেরেছে? আর আগামী পর্বে এই দুই সহোদরের অর্থাৎ রুশো বনাম নিশোর এক প্রলয়ঙ্কারী দ্বন্দ্ব
যে আবির্ভূত হতে চলেছে সেখানে শেষ হাসি কে হাসবে বলে আপনি মনে করেন? এই সিনেমাটি সম্পর্কে আপনার মূল্যবান চিন্তাভাবনা এবং মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দর্শক বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের ভিডিওটি। আমাদের আজকের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন, কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি এবং এরকম আরও ভালো ভালো সিনেমা এবং ওয়েব সিরিজের গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি। আজকের মতো এখানেই ইতি টানছি। আগামীতে আমরা চলে আসব সাকিব খানের প্রিন্স সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনায় খোদা হাফেজ।